কল্পবিজ্ঞান। বিজ্ঞান যদিও চলে নিয়ম, পর্যবেক্ষণ আর যুক্তির ঘেরাটোপে, কল্পনার কিন্তু সে দায় নেই। স্বয়ং আইনস্টাইনই বলে গিয়েছিলেন, ইম্যাজিনেশন উইল টেক ইউ এভরিওয়্যার। তাই এই দুয়ের মিশেলে তৈরি হয় মনকে অবাধ ও অবাক করে দেওয়া সাহিত্য, কল্পবিজ্ঞান। বিশ্ব সাহিত্যের মাথা ঘুরিয়ে দেওয়া কল্পবিজ্ঞান গল্প দিয়ে বোনা আমাদের এই বিশেষ সেগমেন্ট শনিবারের সাইফাই। সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর আপনার সমস্ত নিউরনগুলোতে শিহরণের বিদ্যুৎ খেলিয়ে দিতেই রেডিও বাংলার এই প্রচেষ্টা। আরও নানান ধরনের গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করে রাখলে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে নতুন গল্প প্রিমিয়ারের মজাও। আজকে শুনবেন অদৃশ বর্ধনের লেখা চাঁদ ফিরে এলো। গল্পটি আমরা পত্রভারতী থেকে প্রকাশিত সেরা কল্পবিজ্ঞান অমনিবাস বই থেকে নিয়েছি। আমাদের গ্রহ পৃথিবীর একটি মাত্র উপগ্রহ চাঁদ, সে বিচ্ছুরিত করে তার গায়ের সূর্যালোক আমাদের গ্রহের দিকে, কিছুটা নিয়ন্ত্রণ করে আমাদের অভিকর্ষ। কি হবে সেই চাঁদ যদি পৃথিবীতে ফিরে আসে? জানতে হলে শুনতে থাকুন পুরো গল্পটাই। শুরু হচ্ছে অদৃশ বর্ধনের গল্প চাঁদ ফিরে এলো। প্রথম খবরটি বেরোয় আজ থেকে প্রায় 2 বছর আগে। রাশিয়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে চাঁদকে তাক করে। একটি নয়, পরপর কয়েকটি। চাঁদের যে দিকটা চিরকালের জন্যই রয়েছে আমাদের চোখের আড়ালে, ঘুরে গিয়ে সেই অঞ্চলেই বিস্ফোরণ ঘটিয়েছে কয়েকটি রকেট এবং রেডিও টেলিস্কোপ মারফত বহু মূল্যবান তথ্যই সংগৃহীত হয়েছে পৃথিবীর বুকে। দ্বিতীয় খবরটি প্রকাশিত হয় 1 বছর 8 মাস আগে। খবরের কাগজের এক কোণের সামান্য খবর। অনেকেরই চোখ এড়িয়ে গেল, কিন্তু আমার গেল না। এই কারণে যে মঙ্গলের যমজ চাঁদ ডিমোস আর ফোবোসের মতো পৃথিবীর বুকেও জোড়া চাঁদ তোলা যায় কিনা, এই সম্পর্কে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জটিল গবেষণা নিয়ে আমি দিবানিশি ব্যস্ত ছিলাম মহীশূরের এই নির্জন দুর্গম অঞ্চলে। তাই খবরটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আশ্চর্য একটা ব্যাপার দেখা গেছে সূর্যগ্রহণের সময়। নির্ধারিত সময়ের চাইতে 9 সেকেন্ড দেরিতে এসে উপস্থিত হয়েছিল চাঁদ। খবরটা এমন কিছু চাঞ্চল্যকর নয় যে মনে রাখতে হবে। পাশ্চাত্যের বিজ্ঞানী মহলে এই নিয়ে কিছুদিন দারুণ তর্ক বিতর্ক চলল। তারপর নিজের গবেষণায় তন্ময় হয়ে যেতে এ ঘটনাও ভুলে গেলাম। তার ঠিক 1 বছর পরেই 1 অক্টোবর ব্রিটিশ লুনার সোসাইটি থেকে একটা চিঠি এলো আমার নামে। প্রিয় ডাক্তার দত্ত, গত বছরের সূর্যগ্রহণ লক্ষ্য করেছিলেন তো? এই সম্পর্কেই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এক্ষুনি আপনার লন্ডনে আসা দরকার। দেরি করবেন না। মনে রাখবেন, প্রতি মুহূর্তে ভয়ঙ্কর বিপদের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পৃথিবী। এ চিঠির বিষয়বস্তু গোপন রেখে 9 অক্টোবরের আগে লন্ডনে হাজির হবেন। আপনার ডক্টর পার্সিভাল। লন্ডনে থাকার সময় আমি যখন চন্দ্র সমিতির সেক্রেটারি ছিলাম, ডক্টর পার্সিভাল ছিলেন আমার অ্যাসিস্ট্যান্ট। সেই কারণেই জানতাম অহেতুক উদ্বিগ্ন হওয়ার মানুষ উনি নন। তাই গবেষণা মুলতুবি রেখে কয়েকদিনের মধ্যেই আকাশপথে রওনা দিয়েছিলাম লন্ডন অভিমুখে। নয়ই অক্টোবর তিল ধারণের স্থান ছিল না লন্ডনের কনভেন্ট গার্ডেনের 76 নম্বর বারবারা স্ট্রিটের অধিবেশন কক্ষে। নির্দিষ্ট সময়ে রুদ্ধ হয়ে গেল হলের দরজা। মঞ্চের ওপর উঠে দাঁড়ালেন ডক্টর পার্সিভাল। ভদ্র মহোদয়গণ, একটা অত্যন্ত দুঃসংবাদ শোনানোর জন্যই
সমিতির সব সদস্যদের আহ্বান জানিয়েছিলাম আমি। আপনারা প্রায় সকলেই আমার সে আমন্ত্রণ রক্ষা করেছেন দেখে খুশি হলাম। মূল বক্তব্য শুরু করার আগে আমি একটি অনুরোধ করব। আজকে যে ভয়ঙ্কর সংবাদ আপনারা শুনবেন তা একান্তই গোপনীয়, কাজেই এ প্রসঙ্গে কারোরই সঙ্গে কোনো আলোচনা করবেন না, এমনকি নিজের স্ত্রীর সঙ্গেও নয়। জনসাধারণকে আতঙ্কমুক্ত রাখার জন্যই আমাদের এত সতর্কতা। আমার এ অনুরোধ রক্ষা করা সম্ভব যদি কারোর পক্ষে না হয়, তবে তিনি এই মুহূর্তে সভাকক্ষ ত্যাগ করতে পারেন। চুপ করলেন ডক্টর পার্সিফাল। তীক্ষ্ণ চোখে তাকালেন কালো সাদা অগুন্তি মাথার উপর দিয়ে ঘরের শেষ প্রান্ত পর্যন্ত। কিন্তু অতগুলি নিষ্পন্দ দেহের মধ্যে কোথাও এতটুকু চাঞ্চল্য দেখা গেল না। বুক ভরা শ্বাস নিয়ে বলতে শুরু করলেন ডক্টর পার্সিফাল। ধন্যবাদ। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আমাদের গত 9ই আগস্টের সূর্যগ্রহণ নিশ্চয়ই মনে আছে। বিজ্ঞানী মহলে হই হই পড়ে গিয়েছিল ছোট্ট একটা খবর নিয়ে। চাঁদ নাকি 9 সেকেন্ড দেরিতে এসে পৌঁছেছিল সেদিন। রেকর্ড ঘেটে বিজ্ঞানীরা আরেক বছর অপেক্ষা করাই শ্রেয় মনে করলেন, তাই গত মাসে 17ই জুলাই সূর্যগ্রহণ না দেখা পর্যন্ত আলোচনা মুলতুবি রেখেছিলেন তারা। কিন্তু গত মাসের পর্যবেক্ষণের ফলে তর্কাতীতভাবে প্রমাণ হয়ে গেছে যে আর 9 সেকেন্ড নয়, 17 সেকেন্ড দেরিতে এসে পৌঁছেছে চাঁদ। এবং এই দেরির কারণও তারা স্থির করেছেন, এবং তাদের সিদ্ধান্ত এমনই নির্ভুল যে এ সম্পর্কে সন্দেহের আর এতটুকু অবকাশ নেই। সৃষ্টির শুরু থেকে যে কক্ষপথে আবর্তিত হয়ে চলেছিল চাঁদ, কি এক অজানা শক্তি জোর করে তাকে সেই পথ থেকে ঠেলে সরিয়ে দিয়েছে অন্য এক পথে। আপনারা নিশ্চয়ই জানেন, পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তা গড়ে 2,38,857 মাইল মতো। গত 17ই জুলাই মধ্যরাত্রে চাঁদ আরও 35,357 মাইল কাছে এগিয়ে এসেছে। হিসেব করে দেখা গেছে গত প্রতি 24 ঘন্টায় প্রায় 800 মাইল পথ অতিক্রম করে পৃথিবীর কাছে আসছে চাঁদ। যত দিন যাচ্ছে তত দিন পিছু মাইলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সে ধীরে ধীরে এগিয়ে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গোপন আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি যে ভয়ঙ্কর এই সংবাদ আমরা আপাতত সর্বসাধারণের মধ্যে প্রচার করব না। আজ অক্টোবরের পূর্ণিমা। বিজ্ঞানীর চোখে চাঁদের চেহারায় আজকে অনেক প্রভেদই ধরা পড়বে, কিন্তু সাধারণ মানুষের চোখে নয়। কিন্তু নভেম্বরে পূর্ণিমায় চাঁদ আরো বিশাল হয়ে উঠবে, কেননা আরো 30,000 মাইল কাছে এগিয়ে আসবে সে। তখন সাধারণ লোকের দৃষ্টিকেও আর ফাঁকি দেওয়া সম্ভব হবে না, এবং সেটা একটা সমস্যার ব্যাপার। ঠিক এই সময়ে টপ করে দাঁড়িয়ে উঠে সাদা চুল এক ভদ্রলোক শুধলেন, 200 কোটি বছর ধরে চাঁদ যে কক্ষপথে বিচরণ করছে, আজ সে পথ পরিবর্তন করার কি কোনো কারণ আপনি দেখাতে পারেন আমাদের? এবার দ্বিধায় পড়লেন ডক্টর পার্সিফাল। দেখুন, অনেকগুলো থিওরি দিয়েই হয়তো সমাধান করা যায় রহস্যের, কিন্তু আমি তা বলতে পারি। উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললাম আমি। অগণিত চোখের বিস্মিত দৃষ্টি এসে পড়ে আমার উপর। মৃদু গুঞ্জন পাখা মেলে ছড়িয়ে পড়ল ঘরের এ কোণা থেকে ও কোণায়। একদম পেছনের সারি থেকে চেঁচিয়ে ওঠে একজন, আমরা শুনতে চাই, মহা দুর্দিনের জন্য কে দায়ী, প্রকৃতি না পৃথিবী? দম নিয়ে বললাম, যদি বলি পৃথিবী। পৃথিবী? হ্যাঁ, পৃথিবী। আমাদের চন্দ্র গবেষণার বৃত্তান্ত নিশ্চয়ই আপনারা ভুলে যাননি।
বলে সংক্ষেপে বর্ণনা করলাম কিভাবে 1 বছর 4 মাস আগে পরপর কয়েকটি রকেটের বিস্ফোরণ ঘটানো হয়েছিল চাঁদের চিররহস্যাবৃত অঞ্চলে। তা থেকে কি প্রমাণিত হয়? এক গুঁয়ে স্বরে শুধলেন সাদা চুল ভদ্রলোক। সাউথ আমেরিকায় 10,000 টনের একটা বিরাট পাথরকে আরেকটা পাথরের ওপর এমন আশ্চর্য ভারসাম্য বজায় রাখতে দেখা গেছে যা আঙুলের সামান্য ঠেলাতেই তা গড়িয়ে পড়তে পারে নিচে, তাই না? ঠিক এমনিভাবে মহাশূন্যের মধ্যে ঝুলন্ত চাঁদেরও যে ভারসাম্য নষ্ট হয়ে যায়নি, তার কি কোনো প্রমাণ আছে? বিশেষ করে চাঁদের যেদিকে ফেটে পড়েছে রকেটগুলো, সেদিক থেকে তাকে একরকম জোর করেই ঠেলে বের করে দেওয়া হয়েছে তার কক্ষপথ থেকে, আর ঠেলে দেওয়া হয়েছে কিন্তু পৃথিবীর দিকেই। ডক্টর দত্তের অনুমান অভ্রান্ত বলেই আমার বিশ্বাস। বক্তা স্যার হারবার্ট স্বয়ং, ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান উনি। গুঞ্জধ্বনির ওপরে নিজের ভরাট গলা তুলে আবার বললেন উনি, আপনারা তো জানেন স্যাটেলাইটের ধর্ম অনুযায়ী একদিন না একদিন পৃথিবীর বুকে চাঁদ ফিরে আসবেই। তবে অন্ততপক্ষে 100 কোটি বছরের আগে যে কাণ্ড ঘটবে না, সে বিষয়ে দিন কয়েক পূর্বেও কোনো দ্বিমত ছিল না। সম্প্রতি মানুষ তার জ্ঞানের স্পৃহা মেটাতে গিয়ে প্রকৃতির এই বিধানকেই ত্বরান্বিত করে তুলেছে। ম্লান হাসির আভা ছড়িয়ে পড়ে স্যার হারবার্টের সৌম্য মুখের পরতে পরতে। সসম্ভ্রম কণ্ঠে সাদা চুল ভদ্রলোক শুধলেন, কারণ না হয় বুঝলাম, কিন্তু পৃথিবীর পরিণাম কি? শেষ পর্যন্ত যদি চাঁদ পৃথিবীর বুকেই আছড়ে পড়ে, তবে পৃথিবী সংঘর্ষে দুটুকরো হয়ে যাবে, আর নাকি কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাবে সূর্যের দিকে, তাই না? তা নাও হতে পারে। কমলার গায়ে চেরি ফলের ধাক্কায় কমলার কি কোনো ক্ষতি হয়? পৃথিবীর আয়তনের তুলনায় চাঁদ তো চেরি ফল ছাড়া আর কিছু নয়। তবে বন্যা, তুফান, এক কথায় মহাপ্রলয়ের সব লক্ষণই দেখা দিতে পারে, আবার কিছু নাও হতে পারে। প্রায় 100 বছর আগে রোচ একটি থিওরি শুনিয়েছিলেন। পৃথিবী থেকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যেই চাঁদ এসে পৌঁছলে অভিকর্ষ এমন প্রচণ্ড হয়ে উঠবে যে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে চাঁদ। তার ফলে আজকে শনি গ্রহের বাইরে যে বলয় আমরা দেখি, টুকরো চাঁদের হুবহু সেই রকম একটা বলয় ঘিরে থাকবে আমাদের পৃথিবীকে। প্রতি রাতে ধূমকেতুর বিশাল পুচ্ছের মতোই এক দিগন্ত থেকে আরেক দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে দেখা যাবে সেই পুচ্ছটাই। আসল প্রশ্নটাই কেউ জিজ্ঞেস করলো না দেখে আবার উঠে দাঁড়াতে হলো আমাকে। শুধলাম, আর তাও যদি না হয়, সেক্ষেত্রে কবে আন্দাজ পৃথিবীর ওপর আছড়ে পড়বে চাঁদ, সেই হিসেব কি করা হয়েছে? থমথমে স্তব্ধতা নেমে আসে ঘরের মধ্যে। যেন অসহায় উৎকণ্ঠায় অস্থির হয়ে উঠেছে ঘরের বাতাস। অগুন্তি জোড়া জোড়া চোখের জিজ্ঞাসু দৃষ্টি এসে পড়ে ডক্টর পার্সিভালের মুখের ওপর। কিন্তু এতটুকুও চঞ্চল হলেন না ডক্টর পার্সিভাল। স্থির হাতে চশমার কাঁচ মুছে নিয়ে ধীর গম্ভীর স্বরে থেমে থেমে বললেন, আগামী 4 মে রাত 8:40 নাগাদ পৃথিবীর বুকে ফিরে আসবে আমাদের নিকটতম প্রতিবেশী অর্থাৎ চাঁদ। এই দীর্ঘ 8টি মাস কিভাবে কেটেছে তার বিস্তারিত বর্ণনা আর দেব না। নভেম্বর থেকেই কানাঘুষো শুরু হয়, ডিসেম্বরে রাষ্ট্রসংঘ থেকে ঘোষণা করা হয় পৃথিবীর দুর্যোগ আসন্ন। ভূগর্ভে বহু লৌহ প্রকোষ্ঠ তৈরি হয়েছিল মহাযুদ্ধের সময়, তারই অনুকরণে বিস্তর পাতালঘর তৈরি শুরু হয়ে গেল সারা পৃথিবীতে। কিন্তু আতঙ্কের নাগপাশ থেকে মুক্তি পেল না জনসাধারণ। 4 মে যখন পৃথিবীর শেষ দিন, তখন ধর্মের নীতি, সমাজের ভুয়ো অনুশাসন মেনে চলে আর কি কোনো লাভ আছে? ভেঙে পড়ল সমাজ ব্যবস্থা, শুরু হলো রাষ্ট্র বিপ্লব। আর পৃথিবীব্যাপী এই অরাজকতার মধ্যে বিশাল থেকে বিশালতর হয়ে উঠতে লাগলো চাঁদ।
স্নিগ্ধ আভার বদলে উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো জ্বলন্ত চোখ ধাঁধানো দীপ্তি। শুরু হলো প্রলয়ঙ্কর তুফান, জোয়ার ভাটার তুমুল বিপর্যয়, প্রকৃতির কল্পনাতীত নির্মম প্রতিহিংসা পর্ব। তারপর এলো সেই মুহূর্ত, ৪ মের রাত ৮টা ৪০। সংঘর্ষের বহুক্ষণ আগেই নিথর হয়ে গেছিল সারা পৃথিবী। ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছিল আকাশ, আর অসহ্য গুমোটে যেন দম আটকে আসতে চাইছিল। কিন্তু এরপরেই শুরু হলো প্রচণ্ড ঝড়। পাহাড়ের এক পাশে আমার গবেষণাগার, কিন্তু ঝড়ের তাণ্ডব নৃত্যে মনে হলো যেন ঝুঁটি ধরে গোটা পাহাড়টাকেই উপড়ে শূন্যে ছুঁড়ে দিতে চায় নিঠুরা প্রকৃতি। যেমন আচমকা শুরু হয়েছিল, তেমনি অকস্মাৎ মিলিয়ে গেল ঝড়ের দাপট। অভিভূতের মতো কতক্ষণ যে বসেছিলাম জানি না। মহাপ্রলয়ের ডমরু সংকেতে অবশ হয়ে এসেছিল আমার স্নায়ুমণ্ডল। হারিয়ে ফেলছিলাম পল অনুপলের হিসেব নিকেশ। আর এমন সময় আচমবিতে ঘরের বাতাস যেন ফেটে পড়ল। বিস্ফোরণটা যেন ঘটল ঘরের মধ্যেই। নিঃশব্দে জানলার কাঁচ ভেঙে উড়ে গেল বাইরের দিকে, কিন্তু কাঁচ ভাঙার কোনো শব্দ শুনলাম না। ভাঙা ফাঁকা দিয়ে হু হু করে স্রোতের মতো বেরিয়ে যাওয়া টেবিলের কাগজপত্রগুলোর খসখস আওয়াজও ভেসে এলো না কানে। আর নিদারুণ শ্বাসকষ্টে ছটফট করতে লাগলাম আমি। অক্সিজেনের অভাবে যেন ফেটে পড়তে চাইছে ফুসফুসটা। কারণ বুঝতে 1 সেকেন্ডও গেল না। পৃথিবী থেকে উধাও হয়ে গেছে বায়ুমণ্ডল, আর তাই ঘরের বাতাস জানলার কাঁচ ভেঙে বেরিয়ে গেল বাইরের বায়ুশূন্য পৃথিবীতে। আর বায়ু না থাকার জন্যই শব্দ না করেই ভেঙে পড়ল জানলার কাঁচ। 2 চোখে নিঃসীম মৃত্যু বিভীষিকা নিয়ে কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়েছিলাম। ফুসফুসের মধ্যে অবশিষ্ট বাতাসটুকু সম্বল করে আমার অর্ধ অচেতন দেহটাকে প্রাণপণ টানতে টানতে পাশে ল্যাবরেটরির ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর দরজা খুলেই ভেতরের বাতাস ভরা বিশেষভাবে তৈরি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। আর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগে চেতনার শেষ বিন্দু দিয়ে দরজার নিচের ফাঁকটুকু বন্ধ করে দিয়েছিলাম। জ্ঞান যখন ফিরে এলো, তখনকার সেই অসহ্য নীরবতার সঙ্গে তুলনা হয় না কোনো কিছুরই। দরজার নিচের ফাঁকটুকু সামান্য খুলে ধরলাম। না, ঘরের বাতাস এবার ঘরেই থাকছে, বেরিয়ে যাচ্ছে না বাইরে। একটু দ্বিধা করলাম, তারপর সাহসে বুক বেঁধে এক ঝটকায় খুলে দিলাম দরজাটা। হ্যাঁ, আবার ফিরে এসেছে পৃথিবীর বাতাস। আগের মতো বিশুদ্ধ নয়, সামান্য গন্ধকের গন্ধ মেশানো, কিন্তু তবুও তো বাতাস। ফুসফুস ভরে লম্বা শ্বাস নিয়ে তাকালাম ঘড়ির দিকে। 9টা 30। সংঘর্ষের সময় নির্দিষ্ট ছিল 8টা 40। আমি তাহলে মারা যাইনি, তাহলে শতধা বিদীর্ণ হয়ে ছড়িয়ে যায়নি পৃথিবী মহাশূন্যের দিকে দিকে। অলৌকিক উপায়ে রক্ষা পেয়ে গেছে সৌরজগতের 3য় গ্রহ পৃথিবী। উল্লাসে অধীর হয়ে ছুটে এসেছিলাম দরজার সামনে। এক ঝটকায় পাল্লা খুলেই থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম স্থাণুর মতো। কানে ভেসে এসেছিল মৃদু ছলাৎ ছলাৎ শব্দ, আর দৃষ্টির পর্দায় ভেসে উঠেছিল কালো তন্দ্রার মতো বিপুল জলরাশির দৃশ্য। সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফুট উপরে, সমুদ্রকূল থেকে 300 মাইল দূরে পাহাড়ের ওপর আমার গবেষণাগার। কিন্তু কি এক জাদু মন্ত্রে এই সমুদ্রই উঠে এসেছে আমার বাড়ির নিচে। প্রান্তরের বড় বড় গাছগুলিও ঢেকে গেছে কালো জলের তলায়। একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে জলের পরিমাণ। খুব জোর আর 500 ফুট।
জল বৃদ্ধি যদি এর মধ্যে না থামে, তাহলে পৃথিবীর সলিল সমাধি হয়ে যাবে এই আগন্তুক মহাসমুদ্রের নিচে। মোমবাতির আলোয় লিখলাম এই কাহিনী। কেন লিখলাম জানি না। বিজ্ঞানের চরম ব্যর্থতার কথা স্মরণ করে আর বিধাতার অমোঘ বিধান প্রত্যক্ষ করেই বোধ করি লিখে রাখলাম এই মর্মন্তদ ঘটনা। গত 8 মাস ধরে পৃথিবীর সর্বত্র নির্মিত অগুন্তি পাতাল ঘরের মধ্যে যারা আশ্রয় নিয়েছিলেন, পৃথিবীব্যাপী প্লাবনের জল সরে গেলে তারাও হয়তো প্রত্যক্ষ করবেন বসুন্ধরার এই শোচনীয় পরিণতি। এই কাহিনী তাই লিখে গেলাম তাদের জন্যই। কালো জল যেভাবে উঠে আসছে তাতে বেশ বুঝতে পারছি আমার আর বেশিক্ষণ নেই। কোনোদিন কোনো দূর ভবিষ্যতে যদি কেউ জানতে চান চাঁদের কি হলো, তার উত্তরে আমি লিখে যাই। আমি লিখছি, চাঁদ ফিরে এসেছে। চাঁদ ফিরে এসেছে জননী পৃথিবীর বুকে, ঠাঁই নিয়েছে কোনো মহাসাগরের তলদেশে। এই বিপুল জলরাশি সেই সংঘর্ষের মিলন উচ্ছ্বাস। মহাসাগরের বুকে আড়াআড়িভাবে এক কোণ থেকে আছড়ে পড়ার সময়ে এই বিপুল জলরাশি স্প্রিংয়ের মতো শোষণ করে নিয়েছে এই সংঘর্ষের সমস্ত প্রচণ্ডতা। কিন্তু উথলে ওঠা জলরাশি প্রচণ্ড প্লাবনের আকারে গ্রাস করেছে সম্ভবত পৃথিবীর সমস্ত ভূখণ্ড। শনিবারের সাইফাইতে শুনছিলেন চাঁদ ফিরে এলো। এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এই ভিডিওটা। গল্প রচনায় অদৃশ বর্ধন, শব্দ প্রক্ষেপণ ও পরিকল্পনায় প্রয়াস নাথ, পোস্টার ডিজাইনিং সৌরভ দেবনাথ, গল্প পাঠে ও চরিত্রাভিনয়ে আমি অনুভব। পরের সপ্তাহে আবার দেখা হবে রোমাঞ্চকর কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।